গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি মোহাম্মদ আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে শত শত মানুষের সামনে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক করা হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন খান সাংবাদিকদের বলেন, তুহিন হত্যাকাণ্ডে ৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তবে সিসি ক্যামেরা বিশ্লেষণে যাদের পাওয়া গেছে আটকদের মধ্যে তারা কেউ নেই। অপরদিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার রবিউল হাসান বলেন, তুহিন হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের ঘটনাস্থলের সিসি ক্যামেরা বিশ্লেষণ করে শনাক্ত করা হয়েছে। এদিকে শুক্রবার অজ্ঞাতনামা আসামিদের নামে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানায় নিহতের ভাই মোহাম্মদ সেলিম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার রাতে মহানগরীর বাসন থানাধীন ব্যস্ততম চান্দনা চৌরাস্তা মোড় এলাকার দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি মোহাম্মদ আসাদুজ্জামান তুহিন নামের ওই সাংবাদিককে প্রকাশ্যে জনসম্মুখে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। ঘটনার পরপরই সিসি ক্যামেরার ওই ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। কখনো এলাকায় থাকে, কখনো এলাকার বাইরে চলে যায়। এটা আসলে এখানকার স্থায়ী সবাই না। প্রাথমিক অবস্থা বিভিন্নজন বিভিন্নভাবে কথা বলছে। আসলে সাবিদুল্লাহ প্রেক্ষিতে তার উপর ক্ষিপ্ত হয়ে তারা একে এসে হত্যা করেছে। ছাত্র জনতার অভ্যুত্থানের পর শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার পূর্ণ করল তাদের ১ বছর। ২০২৪ সালের ৫ আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনার স্বৈরশাসনের পতন ঘটে। এর আগে ৩৬ দিনের আন্দোলনে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও সাধারণ মানুষ হতাহত হন। এর ৩ দিন পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করে। জুলাইয়ে শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে কাজ করছে সরকার। জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। দেখতে দেখতে কেটে গেল শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের ১টি বছর। ছাত্র জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার স্বৈরশাসনের পতন ঘটার ৩ দিন পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করেন। অন্তর্বর্তীকালীন ২৪-এর ৫ আগস্ট যেদিন শেখ হাসিনা সবার অগোচরে দেশ ত্যাগ করেন, এর মধ্য দিয়ে গণজাগরণের চূড়ান্ত বিজয় অর্জিত হয়। আর তাই জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষা অনুসারে সরকার নির্বাচনী ব্যবস্থা, শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, গণমাধ্যমের স্বাধীনতা, অর্থনীতি, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অভ্যুত্থানকালে ছাত্র জনতাকে হত্যার বিচার সহ সব খাতে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। এরপর ২০২৫-এর ৫ আগস্ট গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে সরকার জাতির সামনে উপস্থাপন করে জুলাই ঘোষণাপত্র। ২০২৪-এর উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে। অবশেষে ২০২৫-এর ৫ আগস্ট প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। সে মোতাবেক ৬ আগস্ট প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নির্বাচন কমিশনে একটি চিঠি পাঠানো হয়। আর এর সাথে সাথেই জাতীয় নির্বাচনের পথে এগিয়ে চলেছে দেশ। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। শিগগিরই জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়া রাজনৈতিক দলের কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। সকালে জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান তিনি বলেন, কমিশনের সুপারিশগুলো বাস্তবায়নের পদ্ধতি নির্ধারণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবার আলোচনা অনুষ্ঠিত হবে। রাকিব হাসানের রিপোর্টে বিস্তারিত। রাজনৈতিক দলগুলোর সাথে ২ পর্বের আলোচনা শেষে জাতীয় ঐক্যমত্য কমিশনের নেয়া সিদ্ধান্ত এবং পরবর্তী কর্মকাণ্ড জানাতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন। এক নতুন গণতান্ত্রিক অভিযাত্রার প্রস্তুতি পর্বে জাতীয় ঐক্যমত্য কমিশন। সংবাদ সম্মেলনে ঐক্যমত্য কমিশনের পক্ষে সহসভাপতি আলী রিয়াজ জানান, প্রথম পর্বে ৬টি কমিশনের প্রতিবেদন সমূহের মধ্যে ৫টি কমিশনের চূড়ান্ত প্রতিবেদন থেকে গুরুত্বপূর্ণ ১৬৬ সুপারিশ স্প্রেডশিট আকারে ৩৮টি রাজনৈতিক দল ও জোটের কাছে তাদের মতামত প্রদানের জন্য প্রেরণ করা হয়। সেই পর্বের আলোচনায় ৬২টি বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয় এবং সেগুলোর পূর্ণাঙ্গ তালিকা রাজনৈতিক দল ও জোটগুলোর কাছে গত ৩০ জুলাই পৌঁছে দেওয়া হয়। দ্বিতীয় পর্বের আলোচনায় ২০টি মৌলিক কাঠামোগত বিষয় অন্তর্ভুক্ত করা হলেও ১১টি বিষয় কোনো ধরনের ভিন্ন মত ছাড়া এবং ৯টি বিষয়ে নোট অফ ডিসেন্ট সহ সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি। দ্বিতীয় পর্বের আলোচনায় ১১টি বিষয়ে কোনো ধরনের ভিন্ন মত বা নোট অফ ডিসেন্ট ছিল না, বাকি ৯ বিষয়ে নোট অফ ডিসেন্ট সহ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
রাজনৈতিক দলগুলোর মতামত সন্নিবেশিত ও সমন্বয় করে আগামী কয়েকদিনের মধ্যেই জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে বলেও জানান কমিশনের সহসভাপতি। এই প্রাথমিক খসড়ায় সনদের পটভূমি, ঐতিহাসিক প্রেক্ষাপট এবং কয়েকটি অঙ্গীকারের উল্লেখ আছে। প্রস্তাবিত খসড়ার বিষয়ে মতামত পাওয়া গেছে। এইসব মতামতকে সন্নিবেশিত ও সমন্বয় করে আগামী কয়েকদিনের মধ্যেই একটি পূর্ণাঙ্গ খসড়া কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দল ও জোটসমূহের কাছে পাঠানো হবে। ঐক্যমতের ভিত্তিতে রচিত এবং প্রত্যাশিত স্বাক্ষরিত সনদের বাধ্যবাধকতা নিশ্চিত করা এবং বাস্তবায়নের পদ্ধতি কি হবে তা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে নির্ধারণ করা দরকার বলেও মনে করেন আলী রিয়াজ। আমরা আশা করি সংস্কার প্রক্রিয়াকে অগ্রসর করা, বেগবান করা এবং ঐক্যমতের বিষয়গুলো বাস্তবায়িত ও টেকসই করার জন্য রাজনৈতিক দলগুলো তাদের আন্তরিকতা এবং নিষ্ঠা প্রদর্শন অব্যাহত রাখবে। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। যুগপথ আন্দোলনে অংশগ্রহণকারী দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার বাদ জুমা গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে আসেন যুগপথের শরিকরা। এতে যোগ দেন 12 দলীয় জোট, সমমনা জোট, এলডিপি ও লেবার পার্টির শীর্ষ নেতারা। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতারা। বৈঠকে তারেক রহমান তার সূচনা বক্তব্যে বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় জুলাইয়ের ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হয়েছে। আসছে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রায় বাংলাদেশকে গণতান্ত্রিক একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে। ভারত অনেককেই পুষিন করছে, কিন্তু শেখ হাসিনাকে কেন পুষিন করে না? জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট আয়োজিত এক অনুষ্ঠানে এমন প্রশ্ন তুলেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এদিকে প্রেস ক্লাবে মইশুর রহমান জাদু মিয়ার 101তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বিস্তারিত আফজাল হোসেনের রিপোর্টে। জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মতাদর্শের সনাতনী সমাবেশ করেছে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট। এতে প্রধান বক্তা হিসেবে যোগ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ভারতে কেউ বাংলা বললেই ধরে বাংলাদেশে পুষিন করছে, কিন্তু শেখ হাসিনাকে কেন পুষিন করে না? পার্শ্ববর্তী দেশ আপনাকে জায়গা দেয়, আর ওইখান থেকে বাংলাভাষী মুসলমান যারা তারা টিকতে পারছে না, তাদেরকে পুষিন করছে এখানে। তো শেখ হাসিনাকে পুশব্যাক করে না কেন বাংলাদেশে? অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। কথা বলেন দলটির বেশ কয়েকজন সিনিয়র নেতাও। আপনারা একত্রিত থাকবেন, ষড়যন্ত্র দেশে আছে, রাষ্ট্রে আছে, গণতন্ত্র নিয়ে আছে। কিছু কিছু লোকের কারণে আপনারও এক সময় ক্লান্ত ফেরত যেতে পারে, ফেরত যাবেন না। সোজা মাথা সোজা করে দাঁড়াবেন। আমি যত দূরেই থাকি, যতক্ষণ মাটির উপরে আছি, আমি আছি। এদিকে প্রেস ক্লাবে মশিউর রহমান জাদু মিয়ার 101তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আপনারা বুঝতে পারছেন যে আমরা কেন আজকে এখানে সমবেত হয়েছি। আমরা কার স্তুতি বর্ণনা করার জন্য এখানে সমবেত হয়েছি, কার প্রশংসা করার জন্য এখানে সমবেত হয়েছি, কাকে স্মরণ করার জন্য এখানে সমবেত হয়েছি। তিনি একজন কত বিশাল ব্যক্তিত্বের অধিকারী ছিলেন, সেই কথাটি আমাদের উপলব্ধি করতে হবে। জাতীয় প্রেস ক্লাবে ভিন্ন একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, পিআর নয়, বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন হওয়া উচিত। বাংলাদেশের মানুষ এতদিন যাবৎ ভোটই দিতে পারে নাই। এখন যেহেতু ভোট দেওয়ার সময় এসেছে, একটা সুযোগ এসেছে, আমি মনে করি আগামী নির্বাচনটি বিদ্যমান পদ্ধতিতে, অর্থাৎ এখন যে পদ্ধতি চালু আছে, জনগণের ভোটাররা একজন ব্যক্তিকে বেছে নিতে পারে, সেই ভিত্তিতে নির্বাচন হওয়া উচিত। ভারতে বসে নির্বাচন বানচালে ষড়যন্ত্র করতে পারে শেখ হাসিনা, তাই দেশবাসীকে সতর্ক থাকার আহ্বানও জানান বিএনপির এই নেতা। আফজাল হোসেন, মাইটিভি, ঢাকা। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ, তাই উচিত হবে এখান থেকে বেরিয়ে আসা।
সরকার বিতর্কিত অবস্থায় চলতে থাকলে আগামী নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। রাজধানীর সেগুনবাগিচায় এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সাইফুল হক বলেন, সরকারের উপর মানুষের যে প্রত্যাশা তা বাস্তবায়ন করতে পারেনি। নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ গণতান্ত্রিক পথে হাঁটতে পারবে বলেও মনে করেন তিনি। এখন এই নির্বাচন যাতে সত্যি সত্যি অবাধ নিরপেক্ষ হয়, বিশ্বাসযোগ্য হয়, এই নির্বাচন নিয়ে অতীতের মতন যাতে কোনো প্রশ্ন উত্থাপিত না হয় সেটা নিশ্চিত করাটাই সরকারের বড় একটা চ্যালেঞ্জ। আমি আশা করব যে সরকার সে পথে যাবেন। আর রাজনৈতিক দলগুলোর জন্য আমার আহ্বান হবে, আমরা আগামী কদিনে জুলাই সনদ স্বাক্ষর করার পরে এরপরে মেহেরবানি করে আর কেউ কোনো দড়ি টানাটানির চেষ্টা করবেন না। শনিবার জাতীয় পার্টির একাংশের কাউন্সিলের ঘোষণা দিলেন আনিসুল ইসলাম মাহমুদ ও মুজিবুর হক চুল্লু। সকালে রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, 31 জুলাই আদালতের আদেশ অনুযায়ী জিএম কাদেরের কোনো সাংগঠনিক ক্ষমতা নেই, তারা কোনো আপিলও করেনি। সকল আইন মেনেই কাউন্সিল করা হচ্ছে। জিএম কাদেরকেও কাউন্সিলে অংশগ্রহণের আমন্ত্রণ জানান তিনি। জাতীয় পার্টি যত ঐক্যবদ্ধ হবে ততই শক্তিশালী হবে বলে মনে করেন এই নেতা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কমিশনের সময়সীমা, বিধিবিধান এবং জাতীয় পার্টির মতো একটি বৃহৎ জনগণ নির্ভর রাজনৈতিক সংগঠনের নেতৃত্ব শূন্য বা স্থবির থাকা কোনোভাবেই দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার পক্ষে সহায়ক নয়। আমাদের পার্টিতে আমরা গঠনতন্ত্র চেঞ্জ করছি, 20(1) এটাকে আমরা বাতিল করে দিচ্ছি, যাতে ভবিষ্যতে কোনো চেয়ারম্যান ইচ্ছা মতো তার কমিটি বদলাতে না পারে। টানা বৃষ্টিতে গত সপ্তাহের চেয়ে রাজধানীর বাজারে কিছুটা বেড়েছে সব ধরনের সবজির দাম। মুদিপণ্য, পেঁয়াজ, আদা ও ডালের দামও বাড়তি থাকলেও গরুর মাংস বিক্রি হচ্ছে আগের দামেই। তবে দাম কমে প্রতি কেজি খাসির মাংস বিক্রি হচ্ছে 1000 টাকা। এদিকে সরবরাহ বেশি থাকায় কমেছে সব ধরনের মাছের দাম। তবে ক্রেতা বিক্রেতাদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিস্তারিত জানাচ্ছেন শিমুল খান। বর্ষা মৌসুমে থেমে থেমে বৃষ্টির কারণে সবজির উৎপাদনে ব্যাঘাত ঘটছে এমন অজুহাত রাজধানীর কাঁচা বাজারের খুচরা ব্যবসায়ীদের। সবজির দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে রয়েছে ভিন্ন মত। এখন 60 টাকা ছিল, এখন 80 টাকা কেজি। তারপরে বরবটির দাম বাড়তি, 60 টাকা 50 টাকা ছিল, এখন 100 টাকা কেজি হয়ে গেছে। নিত্যপণ্য সবকিছু মিলে দাম অতটা বেশি না, তার কারণ এইগুলো তো ফলাইতে অনেক খরচ হয়, কারণ ওগুলো তো কমলে এগুলো কমে যাবে। মাছের দামও বেশি মনে হচ্ছে, সবজির দাম কালকে কিনলাম, সবজির দামও বেশি মনে হচ্ছে। এদিকে গত সপ্তাহের চেয়ে কমেছে সব ধরনের মাছের দাম। গত সপ্তাহে এই সপ্তাহে 2-300 টাকা কেজিতে কমছে মাছের দাম। এখন আগের চেয়ে 30 মাছের দাম একটু কমছে, তবে দাম বেশি। পেঁয়াজ, আদা, ডালের দাম বৃদ্ধি পেলেও রসুন তেল বিক্রি হচ্ছে আগের দামেই। পেঁয়াজ কেজিতে প্রায় 20 টাকা বাড়ছে 1 কেজি পেঁয়াজে। আলু স্বাভাবিক আছে, রসুনও মোটামুটি একটু নিয়ন্ত্রণে আছে, আদার দামটা বেশি। আর তেল চালের দাম একটু স্বাভাবিক আছে, ডালের দাম বেশি। গরু ও ব্রয়লার মুরগির দাম অপরিবর্তিত রয়েছে, তবে কমেছে খাসির মাংসের দাম। এদিকে সোনালী মুরগির দাম বেড়েছে প্রতি কেজি 20 থেকে 30 টাকা। গত সপ্তাহ 750 টাকা ছিল, এখনো 750 টাকা, মানে রেট 800 টাকা, কিন্তু 750 টাকা করে বিক্রি করতেছে। খাসিটা কমছে পার কেজিতে 100 টাকা, বকরিতে কমছে 50 টাকা পার কেজি। এই সপ্তাহে 20 থেকে 30 টাকা বাড়ছে আর কি, এখন 40 টাকা 50 টাকা বিক্রি করে সোনালী। এদিকে বাজার ব্যবস্থাপনায় আবারও সিন্ডিকেটের অভিযোগ তুললেন ক্রেতারা। শিমুল খান, মাই টিভি, ঢাকা। জুলাই শহীদদের আত্মত্যাগ দেশের জন্য অমূল্য। এ কথা উল্লেখ করে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, সব সরকারকে দেশের জন্য তাদের এই আত্মত্যাগকে স্মরণ রাখতে হবে। সকালে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকায় জুলাই স্মৃতি উদ্যানে জুলাই স্মৃতি স্তম্ভ নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, জুলাই শহীদ ও আহতদের জন্য সরকার ইতোমধ্যে নানা পরিকল্পনা গ্রহণ করেছে, ভবিষ্যতেও নেবে। পরে তিনি বৃষ্টি উপেক্ষা করে উদ্যান ও পার্কটি পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসক ফরিদা খানম সহ গণপূর্ত অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেটা কোথায় লাগবে সেটা নিয়ে একটা আলোচনা ছিল। গত 1 বছরে বাংলাদেশে একটি মানুষও গুমের শিকার হয়নি বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সংস্কৃতি কর্মী ও শিল্প সমাজ আয়োজিত
লাল জুলাইয়ের কবিতা অনুষ্ঠানে তিনি একথা বলেন। মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, 1971 ও 2024 নিয়ে যারা বিতর্ক এনেছে তা অনাহূত। এই বিতর্ক বিভাজনের। 24 জুলাইয়ের সংগ্রাম ধারণ করতে গিয়ে অতীতের সংগ্রামের ইতিহাস ভুলে গেলে ভবিষ্যৎকে জুলাইয়ে ভুলে যাওয়া লাগতে পারে। বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার জন্য বিভিন্ন বেগমপাড়ায় যোগাযোগ শুরু করা হয়েছে জানিয়ে অতি দ্রুত এ অর্থ বাংলাদেশে ফেরত আনা হবে বলে জানান অ্যাটর্নি জেনারেল। রাজনৈতিক মতাদর্শ যাই থাকুক না কেন, খুনি, লুটেরা, ধর্ষণের প্রতিবাদে সবাইকে আওয়াজ তোলার আহ্বান জানান তিনি। গত 1 বছরে বাংলাদেশের একটি মানুষও গুমের শিকার হয়নি। গত 1 বছরে একটিও মিথ্যা গায়েবী মামলা দায়ের করেনি বন্ধুরা আমার। গত 1 বছরে আপনার একবারও মনে হয়নি রাতের বেলায় মিথ্যা গায়েবী মামলায় আপনাকে তুলে নিয়ে যে কোথায় গুম করা হবে বা লাশ ফেলে দেওয়া হবে। এদেশে জন্ম নিয়ে যুগ যুগ ধরে বসবাস করলেও বরিশালের মান্তা সম্প্রদায়রা পায়নি জাতীয় পরিচয়পত্র, হয়নি জেলে কার্ড, বঞ্চিত সকল নাগরিক সুবিধা থেকে। নতুন বাংলাদেশে এবার ফিরে পেতে চায় তাদের অধিকার, দিতে চায় ভোট। সদর উপজেলার মান্তা জনগোষ্ঠীর না বলা কথা তুলে ধরছেন পারভেজ রাসেল। ক্যামেরায় ছিলেন আসাদ চৌধুরী। আলেয়া বেগম ছোটবেলা থেকে নদীর ঢেউ আর ছোট নৌকার ঝুপড়িতে জীবন নিয়ে কোনো অভিযোগ ছাড়াই মান্তা জনগোষ্ঠীতে পার করেছে 58 বছর। জলরাশির মিতালিতে চায় শেষ নিঃশ্বাস ফেলতে। বরিশাল সদরের টুঙ্গিবাড়িয়া, লাহারহাট, চরমনাই, চরবাড়িয়া, শায়েস্তাবাদ ও তালতলির ভাঙার পাড়ে কীর্তনখোলা নদীতে প্রায় 6 শতাধিক জেলে মান্তা সম্প্রদায় রয়েছে, যার অধিকাংশই নারী। 600 নারী জেলে, এর বেশিরভাগটা হলো মান্তা কমিউনিটি। এরা এদেশের নাগরিক হয়েও বঞ্চিত সকল নাগরিক সুবিধা থেকে, এমনকি নেই জেলে কার্ড বা জাতীয় পরিচয়পত্র, তাই পারে না ভোট দিতেও। এই দেশের নাগরিক, আমাকে ভোটার কার্ড নাই, ভোট দিতে পারি না। তাই উন্নয়ন সংস্থা রিপোর্ট 71-এর বাস্তবায়নে দি ইউরোপিয়ান ইউনিয়ন ও আর্টিকেল 19-এর সহযোগিতায় এবার কাজ করছে মান্তা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে। আমাকে একটা গোরস্থান দাফন করানোর জন্য সরকারের কাছে একটা আবেদন রয়েছে আমাকে এই সুবিধা পাওয়ার জন্য। এক নৌকায় 5 জন ফ্যামিলি থাই একটার ভিতরে। এই জনগোষ্ঠীর সঠিক অধিকার জানাতে কাজ করছে এই নারী নেত্রী। ওদের স্বাস্থ্যের ক্ষেত্রে অনেক সমস্যা আছে, ওরা নিরাপদভাবে মাতৃত্ব গ্রহণ করতে পারে না। ওদের যে আমাদের মতো অধিকারগুলো থাকে, এই জায়গাগুলোতে আমরা কাজ করতে চাই। মান্তা জনগোষ্ঠীর পরিচয়পত্রের আশ্বাস দেন সমাজসেবা অধিদপ্তর। যাতে ভোটাধিকার দিতে পারে সেভাবে আমরা উদ্যোগ গ্রহণ করছি, পাশাপাশি এনজিওদের সাথে সমন্বয় করছি এবং আমার সহকর্মী যারা আছে তারা ওই ব্যাপারে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখবে। এরাও জেলে, এদেশেরই নাগরিক, তবুও নেই জাতীয় পরিচয়পত্র, নেই জেলে কার্ড। আগামী নির্বাচনে যেন দিতে পারে ভোট, পায় সকল নাগরিক অধিকার, এ প্রত্যাশাই এই জনগোষ্ঠীর। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। এ পর্যায়ে প্রবাস সংবাদ। মালয়েশিয়ায় বাংলাদেশি এক শ্রমিককে নির্মমভাবে নির্যাতন করে খুনের দায়ে দেশটির এক নিয়োগকর্তার ফাঁসির আদেশ দিয়েছে আদালত। শুক্রবার বিচারক সু তিয়াংজু এই রায় দেন। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, 2018 সালের ডিসেম্বরে 32 বছর বয়সী বাংলাদেশি নাগরিক মোহাম্মদ ওবায়দুলকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হন মালয়েশিয়ার নাগরিক মোহাম্মদ আমির আমজের মোহাম্মদ আসপার। 7 বছর আগে মালয়েশিয়ার সুঙ্গাই কিন্তায় এক পা মোটরসাইকেলের সাথে বাধা অবস্থায় বাংলাদেশি ওবায়দুলের লাশ উদ্ধার করেছিল স্থানীয় পুলিশ। রায়ে বিচারক তিয়াংজু বলেছেন, খুনি অত্যন্ত নিষ্ঠুরভাবে তাকে তিলে তিলে হত্যা করেছে। ভিকটিমের মৃত্যু হঠাৎ ঘটেনি, বরং অভিযুক্ত খুনি প্রমাণ নষ্ট করার জন্য তাকে নদীর তীরে নিয়ে তার গলা কেটে হত্যা নিশ্চিত করেছে। বাংলাদেশ সরকারের সাবেক যোগাযোগ ও কৃষিমন্ত্রী এবং নৌবাহিনী প্রধান রিয়াল অ্যাডমিরাল মরহুম মাহবুব আলী খান এর 41তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে মালয়েশিয়া মাহবুব আলী খান স্মৃতি সংসদ। গতকাল বুকিত বিনতাং এ দোয়া ও অনুষ্ঠান আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, কুয়ালালামপুর মহানগর যুবদলের নেতা মেহেদি হাসানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিনহাজ মণ্ডল। এ সময় ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম শাহ। ভার্চুয়ালি অংশগ্রহণ করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান
আসাদুজ্জামান বাবর। বক্তব্য রাখেন BM রাসেল রানা, খোরশেদ আলম, হাশিম মোল্লা, জহির ইসলাম জনি, ইফতিহা আহমেদ, বাপি আব্দুর রহিম, মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ আইয়ুব, রুবি খান প্রমুখ। এ সময় কোরআন তিলাওয়াত ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবু তাহের ও মাওলানা সাদ্দাম হোসেন। বিশ্ব মুসলিম উম্মার শান্তি, কল্যাণ ও মাগফিরাত কামনা এবং উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাহরাইনের রিফা শহরের নাদের ওয়াসিস রেস্টুরেন্টে আয়োজিত এই মাহফিলের আয়োজন করে ফুলতলী ইসলামী সোসাইটি বাহরাইন। প্রতিনিধি সাইফুল ইসলাম সাইফ জানান, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রশিদ আহমেদ চৌধুরী। সাধারণ সম্পাদক নুরুল ইসলামের সঞ্চালনায় দোয়া মাহফিলে বক্তব্য রাখেন মঞ্জুর আহমেদ, নাজির আহমেদ, সুমন আহমেদ, সাব্বির আহমেদ, নাহার প্রমুখ। দোয়া ও মিলাদ পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ নূর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জমির মিয়া, ফখরুল ইসলাম, রুবেল মিয়া, আহমেদ শোয়েব, মিলাদ আহমেদ, সুনাম মিয়া সহ রিফা এলাকায় বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী।